আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের দ্বাদশ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক ও গ্রাহক। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ব্যাংক ও গ্রাহক, ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব, ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত তথ্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ও গ্রাহক। ব্যাংক কি, গ্রাহক কি? ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান, যেটি হচ্ছে আমানতকারী থেকে আমানত হিসাবে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানে নিয়ে আসে এবং সংগৃহীত আমানতগুলা ঋণ হিসাবে গ্রাহকদের প্রদান করে সুদের বিনিময়ে। এটা হচ্ছে ব্যাংক। আর গ্রাহক কি? গ্রাহক হচ্ছে যারা নির্দিষ্ট পরিমাণ সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এখন আমরা দেখব ব্যাংক এবং গ্রাহকের মধ্যে কি সম্পর্ক। ব্যাংক, গ্রাহক। ব্যাংক হচ্ছে ঋণ প্রদান করে। ঋণ প্রদান করে সুদের বিনিময়ে। আর গ্রাহক ঋণ গ্রহণ করে। এবং এর বিপরীতে ব্যাংককে সুদ প্রদান করে। তাহলে আমরা কি ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি? ব্যাংক হচ্ছে ঋণ প্রদান করে সুদের বিনিময়ে, আর গ্রাহক ঋণগুলো গ্রহণ করে তার বিনিময়ে ব্যাংককে সুদ প্রদান করে থাকে। এখন আমরা দেখব ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ধরন। প্রথমে যেটা দেখতে পাচ্ছি ডেটর ক্রেডিটর সম্পর্ক। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে ডেটর ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান। গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয় তখন ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর হয়। আবার বিপরীত সম্পর্ক বিরাজ করে যখন ব্যাংকের কাছ থেকে গ্রাহক ঋণ নেয়। ব্যাংকের কাছ থেকে যখন গ্রাহক ঋণ নেবে তখন ব্যাংক ক্রেডিটর হবে, গ্রাহক ডেটর হবে। এর পরবর্তী দেখতে পাচ্ছি চুক্তিবদ্ধ সম্পর্ক। হিসাব খোলার মধ্য দিয়ে আইনগতভাবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয়। তাহলে ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক কিভাবে সৃষ্টি হয়? হিসাব খোলার মধ্য দিয়ে। এতে দুই পক্ষেরই কিছু অধিকার এবং দায়িত্ব সৃষ্টি হয়। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ব্যাংক গ্রাহকের পচি। ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি যথা স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে ওসি হিসেবে কাজ করে থাকে। এটিও একটি আইনগত কিন্তু ভিন্ন ধরনের সম্পর্ক। তাহলে ব্যাংক কিভাবে গ্রাহকের ওসি হয়? গ্রাহকের গুরুত্বপূর্ণ সম্পদ, স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করে থাকে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক। বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক কিভাবে হয়? আমরা বিভিন্ন স্থায়ী সম্পদ বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকি, তখন আমাদের বন্ধকদাতা এবং বন্ধক গ্রহীতা সম্পর্কের সৃষ্টি হয়। গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকি ঋণ দিয়ে থাকে। এভাবে বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্কের সৃষ্টি হয়। এর পরবর্তী দেখতে পাচ্ছি ব্যাংক গ্রাহকের প্রতিনিধি বা এজেন্ট। তাহলে ব্যাংক কিভাবে গ্রাহকের প্রতিনিধি বা এজেন্ট হিসাবে কাজ করে? গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ, পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে। এখন আমরা দেখব গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব, অর্থাৎ গ্রাহকের প্রতি ব্যাংকের কি কি দায়িত্ব রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি অর্থ ফেরত। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে, তবে এটা যথাযথ প্রক্রিয়ায় সম্পাদন হতে হবে, যেমন
চলতি ও সঞ্চয়ী হিসাবে যদি টাকা জমা থাকে তবে গ্রাহক চেক লিখে টাকা তুলতে পারে। তাহলে আমরা সাধারণত জানি ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকে, তবে এটি একটি যথাযথ নিয়মের মাধ্যমে সম্পূর্ণ হতে হয়। তোমার যদি ব্যাংকে চলতি এবং সঞ্চয় হিসাব থাকে, তুমি চেকের মাধ্যমে লিখে টাকা উত্তোলন করতে পারবে। এক্ষেত্রে তোমার ব্যাংকের কোনো অনুমতি নিতে হবে না। এরপর দেখতে পাচ্ছি হিসাবের গোপনীয়তা। গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। গ্রাহকের নির্দেশ অথবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ না থাকলে ব্যাংক কখনোই গ্রাহকের হিসাব তথ্য প্রকাশ করতে পারবে না। এর পরবর্তী রয়েছে আমানতকারীর নির্দেশ পালন। ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। আমানতকারীর নির্দেশ কিভাবে পালন করে? ব্যাংক হচ্ছে তার মক্কেল বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। সুদের আদান প্রদান। সুদের আদান প্রদান কিভাবে হয়? ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ সক্রিয়ভাবে তার হিসাবে জমা রাখে। অর্থাৎ তুমি যেটা ব্যাংক থেকে সুদ পাবে এটা তোমার হিসাবে সক্রিয়ভাবে জমা রাখবে এবং তোমার থেকে যে ফি অথবা চার্জ কর্তন করা হবে সেটা তারা সক্রিয়ভাবে কর্তন করে রাখবে। সর্বশেষ দেখতে পাচ্ছি সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় এবং সুযোগ প্রদান করবে। এর পরবর্তী আমরা দেখব ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। প্রথমে রয়েছে সততা। ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের একটি পরম দায়িত্ব। ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সঠিক তথ্য বা সৎ হতে হবে। হিসাব খোলার ক্ষেত্রে শুরু থেকে সর্বাবস্থায় সঠিক তথ্য প্রদান করা গ্রাহকের অবশ্যই কর্তব্য। তুমি ব্যাংকে হিসাব খোলার সময় অবশ্যই তোমাকে সবকিছু সঠিক তথ্য প্রদান করতে হবে। এর পরবর্তী দেখতে পাচ্ছি ঋণ পরিশোধ। ব্যাংকের নিকট হতে গৃহীত ঋণ চুক্তি অনুযায়ী সময় মতো পরিশোধ করা মক্কেলদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। তুমি ব্যাংক থেকে ঋণ নিলে ওই ঋণগুলো সময় মতো পরিশোধ করা তোমার পবিত্র দায়িত্ব। অর্থাৎ চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ না হলে ব্যাংক বন্ধকি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করে আইনের মাধ্যমে তার পাওনা উদ্ধার করতে পারে। তুমি ঋণ নেওয়ার সময় তোমার যে স্থায়ী সম্পত্তি বন্ধক রেখেছো ব্যাংকের কাছে, তুমি যদি ঠিকমতো ঋণ পরিশোধ না করো, তোমার ওই বন্ধককৃত স্থায়ী সম্পত্তিগুলা ব্যাংক বিক্রি করে তাদের ঋণগুলা আদায় করে নিবে, অর্থাৎ তাদের পাওনা টাকা নিয়ে নিবে। সুদ আদায়। চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণ গ্রহীতার ক্ষেত্রে ব্যাংক সুদ কেটে নেয়। চলতি হিসাবের ক্ষেত্রে জমাতিরিক্ত উত্তোলন হলে অর্থাৎ তোমার চলতি হিসাবের টাকার তুলনায় তুমি যদি অতিরিক্ত উত্তোলন করে ফেলো তখন তোমার ব্যাংক সুদ থেকে কেটে নেওয়া হবে। ব্যাংক অন্যান্য সুবিধা বা সেবা দিলেও তার জন্য একটি যুক্তিসঙ্গত সেবা ফি কেটে নেয়। চুক্তি অনুযায়ী ব্যাংকের ঋণের সুদ ও আসল প্রদান করাও গ্রাহকের দায়িত্ব। ঠিকভাবে চেক অঙ্কন। মক্কেল চেক অঙ্কনে সতর্কতা এবং নিয়ম কানুন মেনে চলবে। মক্কেল চেক অঙ্কনের ক্ষেত্রে সতর্কতা এবং নিয়ম কানুন মেনে চলবে, যেমন ঠিক স্বাক্ষর হতে হবে, তারিখ ঠিক হতে হবে, চেকে লিখিত টাকা হিসেবে জমা থাকতে হবে ইত্যাদি। চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ বুঝে থাকি। তাহলে চেক কি? চেক হলো আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ। তোমার পরীক্ষা যদি আসে চেক কাকে বলে? চেক হলো আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ বা নির্দেশ। এখন আমরা জানবো চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় দলিল। চেক হচ্ছে কি? একটি হস্তান্তরযোগ্য বিনিময় দলিল। সাধারণত আমরা নিম্নোক্ত ধরনের চেক দেখতে পাই। তাহলে আমরা এই চেকগুলো দেখতে পাই, একটা হচ্ছে বাহক চেক, একটা হচ্ছে হুকুম চেক, একটা হচ্ছে দাগ কাটা চেক। তাহলে বাহক চেক কি? ব্যাংক এক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে। বাহক চেকের ক্ষেত্রে ব্যাংক বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে, অর্থাৎ
যে ব্যক্তি এই ধরনের চেক বহন করে ব্যাংকে উপস্থাপন করবে, ব্যাংক তাকে উক্ত চেকের অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবে। তাহলে বাহক চেক যে বহন করে যে ব্যক্তি চেকটা ব্যাংকের মধ্যে দেখাবে বা পরিদর্শন করাবে অথবা উপস্থাপন করবে, তাকে ব্যাংক অর্থ দিতে বাধ্য থাকিবে। এরপর দেখতে পাচ্ছি আমরা হুকুম চেক, যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারবে না। হুকুম চেকে যার নাম উল্লেখ থাকবে সেই ব্যতীত অন্য কেউ টাকা উত্তোলন করতে পারবে না। এই ধরনের চেককে হুকুম চেক বলে। হুকুম চেকে সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকে। তাহলে হুকুম চেকের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে। যে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে সেই ব্যক্তি ব্যতীত অন্য কেউ হুকুম চেকের অর্থ উত্তোলন করতে পারবে না। দাগ কাটা চেক, বাহক চেক বা হুকুম চেকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য যখন উক্ত চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়ি সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয়, তখন তাকে আমরা দাগ কাটা চেক বলবো। তাহলে দাগ কাটা চেক কি? বাহক চেক এবং হুকুম চেকের অর্থ প্রাপ্তির, বাহক চেক এবং হুকুম চেকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য যখন আমরা বাম কোণের উপরিভাগে আড়াআড়ি ভাবে দুইটা দাগ দিই, তখন তাকে আমরা দাগ কাটা চেক বলতে পারি। এখন আমরা দেখব ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত তথ্য। দেউলিয়া ঘোষণা, গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে ব্যাংকের সাথে তার হিসাবের চুক্তির পরিসমাপ্তি ঘটে। তাহলে গ্রাহক যদি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, তখন ব্যাংকের সাথে তার হিসাবের চুক্তির পরিসমাপ্তি ঘটেছে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি মক্কেল মানসিক ভারসাম্য হারালে। তোমার ব্যাংকের মক্কেল যদি মানসিক ভারসাম্য হারায়, মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সাথে সুস্থভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব নয় এবং আইনানুগভাবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চুক্তি সম্পাদনের অধিকার রাখে না, সেক্ষেত্রে ব্যাংকের সাথে মক্কেলের সম্পর্কের সমাপ্তি ঘটে। গার্নিশি অর্ডার জারি করা হলে, তাহলে গার্নিশি অর্ডার জারি করা হলে কি হয়? আদালত কর্তৃক মক্কেলের উপর কোনো গার্নিশি অর্ডার জারি করা হলে উক্ত মক্কেলের হিসাব সাময়িক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে ব্যাংক বাধ্য থাকে। তাহলে আদালত কর্তৃক যদি তোমার ব্যাংকে গার্নিশি অর্ডার জারি করে, তখন সাময়িকভাবে বা সম্পূর্ণভাবে ব্যাংক ওই হিসাবটা বন্ধ রাখতে বাধ্য হয়। তাহলে ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত হচ্ছে মক্কেল যদি তার চুক্তি অনুযায়ী সততার নীতি মেনে না চলে বা প্রতারণার আশ্রয় নেয়, সেক্ষেত্রে ব্যাংক মক্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত, মক্কেল যদি কোনো কারণে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে ব্যাংক ও মক্কেলের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। যুদ্ধজনিত কারণে শত্রুতা, যুদ্ধজনিত কারণে ব্যাংক ও মক্কেল পরস্পর বিভক্ত অংশে অবস্থান করলে এবং ব্যাংক ও মক্কেলের সম্পর্ক নষ্ট হয়। তাহলে যুদ্ধজনিত কারণে ব্যাংক ও মক্কেলের পরস্পর বিভক্ত অংশে অবস্থান করলে ব্যাংক ও মক্কেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ জের স্থানান্তর, মক্কেল যদি তার হিসাবের সমুদয় জের অন্য কোনো ব্যক্তির হিসাবে হস্তান্তর করার জন্য ব্যাংকের উপর নির্দেশ জারি করে, তাহলে মক্কেলের হিসাব বন্ধ হয়ে যায় ও তাদের সম্পর্কের অবসান ঘটে। মৃত্যুজনিত কারণ, মক্কেলের মৃত্যু ঘটলে হিসাব বন্ধ হয়ে যায়, ফলে ব্যাংক মক্কেলের সম্পর্ক বিলুপ্তি হয়। দীর্ঘকালীন লেনদেন চালু না করা, মক্কেল যদি তার হিসাবের লেনদেন দীর্ঘ সময় চালু না রাখে, তাহলে ব্যাংক উক্ত হিসাব মক্কেলদের হিসাব বন্ধ করে দেয়। তাহলে তুমি যদি ব্যাংকের সাথে দীর্ঘ সময় ধরে কোনো লেনদেন না করো, তখন ব্যাংক অটোমেটিক ওই হিসাবটা বন্ধ করে দিবে।